শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছে। আমি মোস্তফা নাসরুল আজম তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। আমি তোমাদের পড়াচ্ছিলাম চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যা। আজকে এই অধ্যায়ের অষ্টম এবং শেষ ক্লাসটি আমি নেব। আজকের আমরা আলোচনার বিষয়, গতদিন আমরা যে আলোচনা করছিলাম কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল ইত্যাদি সংক্রান্ত, তারই কিছু অঙ্ক বাদ আমাদের। সে দু একটা অঙ্ক দেখবো। অঙ্ক দেখে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে সংঘর্ষ, ঘাত বল, বলের ঘাত ইত্যাদি, এগুলো বিষয় নিয়ে পড়বো আমরা। তো গতদিন আমরা 1 নম্বর অঙ্কটা করেছি, আর 2 নম্বর অঙ্কটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো যে কোনো মোটর সাইকেল আরোহী 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরলে তিনি উলম্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। তাহলে এখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে, হ্যাঁ, উলম্ব দিকের সঙ্গে তিনি 30 ডিগ্রি কোণে আনত আছেন, তাকে কত বেগে উনি ঘুরতে পারবেন। তো আমরা গতদিন পড়েছিলাম যে এরকম ক্ষেত্রে যে সমীকরণ, তাহলে আমরা জানি tan theta is equal to v square by r into g। দেয়া আছে theta is equal to 30 ডিগ্রি, r is equal to 100 মিটার। আমাদের কাছে চাওয়া হয়েছে বেগ কত। তাহলে tan 30 ডিগ্রি v স্কয়ার 100 into 9.8। আমরা এখান থেকে v is equal to পাচ্ছি, আমি ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা সবাই আমার সঙ্গে ক্যালকুলেশন করো। আমার এখানে যে মানটি দেওয়া আছে সেটি হচ্ছে যে এসেছে আর কি 23.78, হ্যাঁ মিলে গেছে 23.786, তার মানে হচ্ছে 23.786, যেটাকে আমরা ইচ্ছা করলে 787ও লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা তাহলে দ্বিতীয় অঙ্কটি আমরা দেখলাম। এবার 100 মিটার ব্যাসার্ধের একটি বাঁকা পথে 3 নম্বর অঙ্কটা আমি পড়ছি। 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাতে হলে পথটিকে কত ডিগ্রি কোণে আনত রাখতে হবে। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আসলে দ্বিচক্রযান যেগুলো, যেমন সাইকেল বা মোটর সাইকেল বা এমনকি মানুষও যখন কোন রাস্তা দিয়ে বক্রপথে আর কি ঘোরে বা চলে, তখন সে কি করতে পারে, বাঁকা হয়ে যেতে পারে, উলম্বর সঙ্গে বাঁকা হয়ে যেতে পারে। কিন্তু 4 চাকার যে বাহনগুলো আছে, সেগুলি ছোট গাড়ি হোক বা ভারী ট্রাক হোক, এমনকি যেগুলো ট্রেন, এই গাড়িগুলো বা এই বস্তুগুলো কিন্তু নিজেরা বাঁকা হতে পারে না। তাদেরকে কি করতে হয়, সেই কেন্দ্রমুখী বল যেন তারা যোগান করে নিতে পারে, মাটির যে প্রতিক্রিয়া বল সেখান থেকে যেন তারা জোগাড় করে নিতে পারে। তাহলে সেই জন্য কি করা হয়, সেই জন্য তাদের রাস্তাটাকে, বাহরের প্রান্তটাকে উঁচু করে দেওয়া হয়। এটাকে কি বলা হয়, আমরা বলেছিলাম ব্যাংকিং। এবং সেক্ষেত্রে এই অনুভূমিক তল এবং এই যে আনত তল, তাদের মধ্যবর্তী যে কোণ তৈরি হয় সেটাকে বলা হয় ব্যাংকিং এর কোণ। তা আমাদের এখানে আসলে মূলত সেই ব্যাংকিং এর কোণ চাওয়া হয়েছে, কত ডিগ্রি কোণে আনত রাখতে হবে। সূত্রটা কিন্তু একই, আমরা গতদিন দেখেছিলাম যে এক্ষেত্রে সূত্রটা একই ছিল, অর্থাৎ থিটা, ব্যাংকিং এর কোণ সেটি থিটাই ছিল। তো আমাদের এখানে দেওয়া আছে 100 মিটার ব্যাসার্ধে একটি বাঁকা পথ। তাহলে এখানে দেওয়া আছে থিটার মধ্যে বের করতে হবে r is equal to 100 মিটার
বেগ দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে আমাদের। তাহলে উপরে 1000 দিয়ে গুণ দিয়ে দিব, আর নিচে 1 ঘন্টা মানে 3600, যেটি সমান সমান আমাদের হচ্ছে 16.66 বা 16.67 মিটার পার সেকেন্ড। 16.67 মিটার পার সেকেন্ড। জির মান আমরা জানি, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ধরে নিই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখান থেকে থিটা বের করব, ব্যাংকিং এর কোণ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার, অর্থাৎ 16.67 স্কোয়ার 100 ইন্টু 9.8। পনেরো দশমিক 83, যেটি আমরা পাচ্ছি 15.83 এত ডিগ্রি। তাহলে ওইখানে ওই রাস্তাটাকে 15.83 উন্নত মানে অর্থাৎ ব্যাংকিং এর কোণ তৈরি করতে হবে। এবার 4 নম্বর অঙ্কে আমরা পড়ছি যে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 200 মিটার এবং রেল লাইনের মধ্যবর্তী পাতদার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ঘন্টায় 50.4 কিলোমিটার বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাহিরের লাইনের পাতকে ভেতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে। আমি আজকেই বলেছিলাম, এর আগের দিনও বলেছিলাম যে আমরা ব্যাংকিং শুধুমাত্র যে 4 চাকার যে বাহনগুলো আছে সেগুলো নয়, ট্রেনের ক্ষেত্রেও এই ব্যাংকিং এর প্রয়োজন হবে। অর্থাৎ যখনই একটা ট্রেন একটা বক্রপথে ঘুরবে তখনই তার কি করতে হবে, ভেতরের পাত থেকে বাইরের পাতটাকে উঁচু করে দিতে হবে। এই কতটুকু উঁচু করতে হবে সেটি এখানে দেয়া আছে, মানে সেটি চেয়েছে। এখানে আমরা একটু ত্রিকোণমিতির সহায়তা নেব। ত্রিকোণমিতির সহায়তা অর্থাৎ সেক্ষেত্রে আমরা জানি যে এরকম বক্রপথটা তো এরকম, তাই না? একটা ট্রেন এরকম ভাবে বাঁক নিচ্ছে, এরকম। এই যে এই বৃত্তপথের যে কেন্দ্র সেটি কিন্তু কি এর ব্যাস, এই বক্রপথের ব্যাসার্ধ কত? 200 মিটার। তাহলে ট্রেনটা 200 মিটার, এই যে 200 মিটার। কিন্তু এখন বলা হচ্ছে কি যে এই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, এই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এখানে একটা ট্রেন চলছে, তাহলে এই পাতের চেয়ে বাইরের পাতটাকে উঁচু করে দিতে হয়। এবার যে চিত্রটা আমি উপর থেকে দেখছি সেই চিত্রটাকে আমি পাশ থেকে দেখানোর চেষ্টা করছি, আমি আঁকার চেষ্টা করছি, তোমরা বোঝানোর চেষ্টা। তাহলে আমরা যদি লম্বা একটা পাতটাকে দেখি তাহলে সিম্পলি আমি তোমাদের বোঝানোর জন্য বড় করে আঁকছি। তাহলে এরকম পাত, এই পাতটার নিচের বাইরের পাতটা উঁচু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন এইখানে আমাদের কনফিউশন যে আসলে 1 মিটার দূরত্ব আমরা কোনটা ধরবো, 1 মিটার দূরত্ব আমরা কোনটা ধরবো। তো শিক্ষার্থী তোমরা হয়তো অনেকেই জানো যে
এই রেল লাইনের যে পৃথিবীতে প্রায় 4 রকমের রেল লাইন আছে, তার মধ্যে হচ্ছে মিটার গেজ, ব্রড গেজ, ন্যারো গেজ এবং আরেকটা যেন কি আমার ঠিক জানা আমি এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো আমাদের বাংলাদেশে যে দুই প্রকার পাওয়া যায় সেটা হচ্ছে একটা মিটার গেজ, আরেকটি হচ্ছে ব্রড গেজ। ন্যারো গেজ আমাদের বাংলাদেশে নেই, তবে আমাদের উপমহাদেশে যে বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে দার্জিলিং বা মানালি বা এইসব জায়গায় যে পাহাড়ি এলাকায় এখানে কিছু রেল লাইন আছে যেগুলো মিক্সড, সরি এগুলো হচ্ছে যে ন্যারো গেজ। তো যাক, মিটার গেজ, এই মিটার গেজের দুটি পাতের মাঝের দূরত্ব থাকে 1 মিটার, আর ব্রড গেজ এটির দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব থাকে হচ্ছে 1.6 মিটার। তাহলে আমরা এখানে যে দূরত্বের কথা বলছি, মানে যে ধরনের রেল লাইনের কথা বলছি সেটি হচ্ছে মিটার গেজ। এখন দুটি পাতের মাঝের দূরত্ব 1 মিটার। আমরা কিন্তু এরকম জানি যে যখন এরকম একটা বিল্ডিং থাকে, ধরো একটা উঁচু বিল্ডিং আর একটা কি ছোট বিল্ডিং, এদের মাঝে যখন দূরত্ব বিবেচনা করা হয় তখন কিন্তু লম্ব দূরত্বটি বিবেচনা করা, তাই নাকি? কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে যেটা করতে হবে সেটি হচ্ছে পাতের মাথা থেকে পাতের মাথা পর্যন্ত দূরত্ব হতে হবে 1 মিটার। কারণটা হচ্ছে ওই রেল লাইনের দুটি মাথার মাঝে যদি এর দূরত্ব না থাকে তাহলে সেক্ষেত্রে দূরত্ব বেশি হলে চাকা দুটি কি হবে, সেক্ষেত্রে ওই দূরত্ব হচ্ছে কম হলেও বিচ্যুত হবে, বেশি হলেও সেখানে যাওয়া সম্ভব হবে না ট্রেনের পক্ষে। এই জন্য পাত দুটির মাথার মধ্যবর্তী দূরত্ব থাকা দরকার 1 মিটার। তো আমরা এটা 1 মিটার, আর এইটা হচ্ছে লম্ব দূরত্বটা যদি ডি ধরে নিই, সেক্ষেত্রে আমাদের এই কোণটা হচ্ছে আমাদের ব্যাংকিং এর কোণ, এটি হচ্ছে আমাদের থিটা। আমাদের কাছে চাওয়া হয়েছে, আচ্ছা আমরা এটাকে এক্স ধরি, সরি লম্ব দূরত্ব এক্স ধরলাম, তাহলে এই যে দূরত্বটা, এই যে উচ্চতা, এই উচ্চতাটাকে চাওয়া হয়েছে। যদি আমরা এটাকে ডি ধরে নিই তাহলে আমাদের ডি চাওয়া হয়েছে। তাহলে প্রথমে আমাদের এখানে কি কি দেয়া আছে? দেয়া আছে r is equal to 200 মিটার, পাতবার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা হোক আর কি ঘন্টায় 50.4 কিলোমিটার বেগে চলছে, তার মানে v is equal to 50.4 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড করে নিই 50.4 ইন্টু 1000 ডিভাইড বাই 3600, আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে নিচ্ছি 14 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম, বেগ পেলাম, এবং আমরা অ্যাজ ইউজুয়ালি যে জি ব্যবহার করি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সুতরাং আমরা ব্যাংকিং এর কোণটাকে বের করে নিই। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। tan ইনভার্স ভি স্কোয়ার মানে 14 স্কোয়ার, 9.8 ইন্টু 200। আমরা 14 স্কোয়ার $5.71, এই কোণের মানটা হচ্ছে 5.71 এত ডিগ্রি। তো সুতরাং আমরা থিটা পেয়ে গেলাম। এবার যখন থিটা পেয়ে গেলাম তখন এই থিটার সাহায্যে আমরা, আমাদের এটা দরকার নেই, আমরা এটা এক্স ধরি, ডিটা বের করতে চাই। তো আমরা এই ত্রিভুজে আমরা যদি নাম দিই ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে যদি কোণের মান জানা থাকে তাহলে ডিটা হচ্ছে লম্ব এবং এক্সটা হচ্ছে
এক্সট্রা হচ্ছে আমাদের কি অতিভুজ। তো আমরা কোণের সাহায্যে লম্ব এবং অতিভুজের সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে সাইন থিটা ব্যবহার করতে পারি আমরা এক্ষেত্রে, তাই না? আমরা তো জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এবার এখানে আমাদের লম্ব ডি, অতিভুজ এক্স, সুতরাং বা ডি ইজ ইকুয়াল টু এক্স সাইন থিটা, এক্স এর মান 1 ইন্টু সাইন থিটা সাইন 5.71। এবার আমরা সাইন 5.71 তার সঙ্গে যদি আমরা 1 গুণ করে দিই, মানে আমরা এক্সট্রা গুণ করে দিই, তাহলে দেখা যাচ্ছে 0.99 মিটার, যেটি হচ্ছে 0.99 মিটার, যেটা প্রায় 0.1 মিটার। সরি এখানে সরি আমি ভুলে গেছি, 0.099, তার মানে 0.1 মিটার প্রায়। এটা হবে কি ডির মান। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এখন তোমাদের বইয়ের উদাহরণে এই অঙ্কটা করার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় অঙ্কটা করার ক্ষেত্রে সরাসরি একটা জিনিস ব্যবহার করেছে, যেখানে এখানে যেহেতু এখানে কি কোণ খুব ক্ষুদ্র, তাই না? আমরা দেখতে পারলাম কি 5.71। তা আমরা কোণগুলো বের করার পরে আমরা বুঝতে পারলাম যে 5.71, কিন্তু অঙ্কের বর্ণনা শুনেই বোঝা যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো যে 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁক, সেখানে জাস্ট 1 মিটার দূরত্বে দুটি পাতের মধ্যবর্তী কি হবে যে উচ্চতা হবে, তো সেটি খুবই সামান্য হবে, অর্থাৎ সেক্ষেত্রে ব্যাংকিং এর কোণ খুবই সামান্য হবে। তো আমরা এটা তো ধারণা, মানে অঙ্কগুলো করতে করতে আমাদের মধ্যে এই ধারণা চলে আসতে পারে, আমরা বুঝতে পারছি যে এখানে ব্যাংকিং খুব ক্ষুদ্র। 5.71 ব্যাংকিং নিতান্তই খুব ক্ষুদ্র। তাহলে এই 5.71 ব্যাংকিং বা এরকম অঙ্কের ক্ষেত্রে এই কোণ বের করার আগে আমরা ধারণা করে নিতে পারি যে এখানে ব্যাংকিং এর কোণের মান হবে অতি ক্ষুদ্র। তবে কখনো যদি কোনো কনফিউশন থাকে, তবে আমি এখন যেভাবে অঙ্ক করবো এইভাবে করবে না। তো যেহেতু ব্যাংকিং এর কোণ খুব ক্ষুদ্র, তাহলে সরাসরি আমরা কি লিখতে পারি, যেহেতু থিটা অতি ক্ষুদ্র, সেহেতু tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, বা ভি স্কোয়ার বাই আর ইন্টু জি ইজ ইকুয়াল টু সাইন থিটা সমান সমান কি হবে, ভি বাই। আমরা এই সূত্র থেকেও সরাসরি ডি ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে পারি। খুব সামান্য একটু ভ্যারি করবে, প্রায় নাই, মানে একই প্রায় মান থাকবে, এক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু অনেক বড় হয়ে যায়, বেড়ে যায়, তখন কিন্তু এটি থাকবে। যেমন আমরা যে স্টেডিয়াম গুলোতে দেখি, স্টেডিয়াম গুলোতে ট্র্যাক যেটা তৈরি করা হয়, স্টেডিয়ামের রেসিং বা সাইকেল রেসিং এর জন্য যে ট্র্যাক গুলো তৈরি করে, সেই ট্র্যাক গুলো কিন্তু বাইরের প্রান্ত ভেতরের প্রান্ত অপেক্ষা অনেক উঁচু থাকে। সেখানে কোণের মান হয়তো বা কি দেখা গেল যে 15, 16, 17 ইত্যাদি ডিগ্রি থাকতে পারে। সুতরাং ওই রকম ব্যাংকিং এর কোণের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক লেখা যাবে না। এই জন্য আমার মনে হয় যে আমি যেভাবে প্রথমে অঙ্কটা তোমাদের করিয়েছি ওটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ, মানে তাতে কোন ছোট হোক বা বড় হোক আমাদের সঠিক মানটা বের হবে। কিন্তু এখানে কিন্তু আমাদের একটা ধরে নিতে হচ্ছে, ধরে নিচ্ছি যে কোনটা খুব ক্ষুদ্র। হ্যাঁ, তা কিন্তু তোমাদের ধারণা যদি কখনো থেকে সঠিক না হয়, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে কোণের মান যত বেশি হবে এভাবে আর আগের ভাবে দুইটা নিয়মের মধ্যে অঙ্কের মান কিন্তু তত চেঞ্জ হতে থাকবে, তার মানে সঠিক মান থেকে তত বেশি মানে তৈরি হবে, এরর তৈরি হবে। সুতরাং আগের নিয়মে অঙ্কটা করাটাই বেশি ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব সংঘর্ষ। সংঘর্ষ কি? দুই বা ততোধিক বস্তু যদি খুব অল্প সময়ের জন্য
তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ বল ক্রিয়া করে, তাহলে এই ধরনের ঘটনাকে আমরা সংঘর্ষ বলি। এটি মূলত দুটি বস্তুর ক্ষেত্রে আমরা ধরি, দুইটি বস্তু যদি পরস্পরের সঙ্গে কি খুব অল্প মুহূর্তের জন্য বল প্রয়োগ করে তাহলে সেটিকে বলা হয় সংঘর্ষ। আমরা কিছু উদাহরণ দেখতে পারি সংঘর্ষের। পুরো স্লাইড দাও, যায় নাই। শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ, যদি এটি ভয়াবহ একটি ঘটনা, কিন্তু আমি ভিডিওতে নিয়েছি এটি সংঘর্ষ। কিন্তু দেখো প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি দুটো সংঘর্ষ করলো, কিন্তু এখানে আমি ভিডিওতে নিয়েছি, দেখো এখানে প্রত্যেকটা গাড়ির যাত্রীর নিরাপদ আছে। সুতরাং সবাই এখানে অক্ষত আছে এবং আলহামদুলিল্লাহ যে তারা ভালো আছে, এই জন্য ভিডিওটি নিয়েছি। কিন্তু এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটে, তাই না কি? যদিও সেটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, এরকম যেন না হয় আমরা সেটি চাই, কারণ এখানে মানুষের জীবনের মানে শঙ্কা থাকে। দেখ, এটা একটি সংঘর্ষ। আমরা বিভিন্ন পশুদের মধ্যে প্রায় দেখি কি প্রাণীদের মধ্যে লড়াই হয়, তাই না? যে এরকম ক্ষেত্রে দেখছো তারা যে সংঘর্ষ, তাই না? এটাই সংঘর্ষ। এটি শুধুমাত্র পশুদের মধ্যে হয় না, মানুষের মধ্যে হয়, এবং মানুষ আরো বেশি ভয়াবহ ভাবে হয়। তো আমরা সেই সংঘর্ষের কথা না বলে আমরা মানে যেটি আমাদের হঠাৎ করে হয়ে যাওয়া মানুষের ক্ষেত্রে, যে দেখো খেলাধুলার ক্ষেত্রে অনেক সময় হয় কি এরকম সংঘর্ষ ঘটে, এটি সংঘর্ষ, কলিশন, তাই না? কলিশন। তাহলে তোমরা সংঘর্ষ দেখলে এই যে বিলিয়ার্ড বোর্ডে বল দিয়ে বলকে আঘাত করা হলো, এটি সংঘর্ষ। তো এরকম আমাদের চারিপাশে অসংখ্য সংঘর্ষের ঘটনা আছে আমরা যেগুলো দেখে থাকি। আমরা এবার জানি সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথমে আমরা জানবো স্থিতিস্থাপক সংঘর্ষ কি। এটি একটি আদর্শ ঘটনা, আদর্শ অবস্থা। বাস্তবে আসলে এরকম ঘটনা দেখা যায় না। তারপরেও যে অণু পরমাণুগুলোর মধ্যে যে সংঘর্ষ বা কি কোন গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ ঘটে, আবার পরমাণুর ভেতরে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের বা ইলেকট্রন প্রোটন বা বিভিন্ন কণাগুলোর মধ্যে যে সংঘর্ষ ঘটে, এই সংঘর্ষগুলোকে কিন্তু আমরা ধরে নিই এগুলো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর বাস্তবে আমরা যে সংঘর্ষগুলো দেখি এগুলো আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ না, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তো প্রথমে আমরা জেনে নিই আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ কি। যে সংঘর্ষে ভরবেগ এবং গতি শক্তি উভয় সংরক্ষিত থাকে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরেও বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি সমান থাকবে এবং তাদের গতিশক্তিও একই থাকবে, অর্থাৎ সংঘর্ষের পূর্বেও তাদের গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের শেষেও তাদের গতিশক্তির সমষ্টি একই থাকবে। এই ধরনের সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। এরকম সংঘর্ষের ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটি হচ্ছে যে তাদের আপেক্ষিক বেগ একই থাকে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তু দুটির মধ্যে যে আপেক্ষিক বেগ থাকে, সংঘর্ষের পরেও বস্তু দুটির মধ্যে আপেক্ষিক বেগ একই থাকে। তো সুতরাং স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত কি কি? প্রথম শর্ত হচ্ছে এখানে ভরবেগ সংরক্ষিত থাকবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে গতিশক্তি সংরক্ষিত থাকবে, এবং এই দুটি সংরক্ষিত থাকবে বলেই অবশ্যই এখানে কি জেনে রাখো যে এখানে তাদের আপেক্ষিক বেগও একই থাকবে, অর্থাৎ সংঘর্ষের পূর্বের আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ একই হবে। এবং এক্ষেত্রে বস্তুদ্বয় কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, সংঘর্ষের পর তার পৃথক হয়ে যাবে। এই পৃথক না হলে তো তাদের কোনোভাবেই কি এই দুটি একই সঙ্গে সংরক্ষিত থাকার কথা নয়। তো যাই হোক, তাহলে বস্তুদ্বয় সংঘর্ষ হওয়ার পর পৃথক হয়ে যাবে, তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে এবং তাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে। আর বাস্তবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে সংঘর্ষ হওয়ার পরে তাদের গতিশক্তি কিছুটা কি হয় অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, যেটা শব্দ, তাপ বা ঘর্ষণের ইত্যাদির কারণে কি হয় কিছুটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো এই জন্য এখানে কি হয়, ভরবেগ সংরক্ষিত থাকে, সংঘর্ষের পরে বস্তুগুলো পৃথক হয়ে যায় ঠিকই, কিন্তু এক্ষেত্রে তাদের গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকে না, গতিশক্তি কিছুটা গতিশক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো এই ধরনের সংঘর্ষকে বলা হয় আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। পৃথক হবে, ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না, আর গতিশক্তি যেহেতু সংরক্ষিত থাকবে না তাদের আপেক্ষিক বেগও কিন্তু একই বজায় থাকবে না। এই ধরনের সংঘর্ষকে আমরা বলি আংশিক স্থিতিস্থাপক। প্রকৃতপক্ষে আমি যে উদাহরণগুলো দেখালাম তোমাদেরকে,
বেশিরভাগগুলো এগুলো হচ্ছে কি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ তোমরা বুঝতেই পারছো, যদি তাদের ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত না থাকে এবং এক্ষেত্রে বস্তুদ্বয় সংঘর্ষের পরে পৃথক হয়ে যায়, এই ধরনের সংঘর্ষকে আমরা বলছি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখানে কি কি হচ্ছে? ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে না, সংঘর্ষের পর বস্তুদ্বয় সংযুক্ত অবস্থায় চলবে। যেমন আমরা দুটি কাদার যে কাদার দলাকে তাদেরকে মধ্যে যদি সংঘর্ষ ঘটিয়ে দিই, তাহলে কি হবে? তারা পরস্পর যুক্ত হয়ে যাবে। এটি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এক্ষেত্রে তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু তাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তো আমরা এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা গাণিতিক প্রতিপাদন দেখব। আমরা ধরে নিচ্ছি দুটি বস্তু যাদের ভর যথাক্রমে m1 এবং m2। আমি বইয়ে হয়তো বা তোমাদের, আচ্ছা ঠিক আছে, বইয়ের মতন করেই যাই। v1i ও v2i ইনিশিয়াল ভেলোসিটি, শেষ বেগ। এগুলো আমরা ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে প্রথম সূত্র অনুসারে এখন আমরা লিখতে পারি যে m1 v1i প্লাস m2 v2i is equal to m1 v1f plus m2 v2f। এটাকে আমরা একটা রাখলাম। আমি বারবার এই সমীকরণটা আমাদের প্রয়োজন হবে, তাই আমি এটা উপরে তুলে রাখছি। m1 v1i plus m2 v2i is equal to m1 v1f plus m2 v2f। এবার এইখান থেকে আমরা m1 কে কমন নিই। m1 যদি কমন নিই আমরা লিখতে পারি v1i minus v1f is equal to m2 যদি কমন নিই v2f minus v2i। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। আবার হাফ m1 v1 i square plus half m2 v2 i square is equal to m1 v1 f square plus half m2 v2 f square। এটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলের সূত্র থেকে। আমরা এখান থেকে একই রকম ভাবে উভয় পাশ থেকে হাফ হাফ কেটে দিতে পারি কমন নিয়ে। m1 গুলোকে কমন নিচ্ছি। m1 কে কমন নিলে আমরা পাচ্ছি v1i স্কয়ার মাইনাস v1f স্কয়ার ইজ ইকুয়াল টু এই পাশে আমরা রাখলাম m2 কে কমন নিলাম। m2 কে কমন নিলে আমরা পাচ্ছি v2f স্কয়ার মাইনাস v2i স্কয়ার। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার 3 নম্বর সমীকরণকে তিনকে 2 দ্বারা ভাগ করি। আমরা পাচ্ছি যে
3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের m1 কেটে যাবে। আর এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা যদি ভেঙে দিই তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস ইনটু a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b কেটে যাবে, অর্থাৎ v1i মাইনাস v1f, আর এখানেও v1i মাইনাস v1f কেটে যাবে। সুতরাং এখানে থাকবে v1i প্লাস v1f ইজ ইকুয়াল টু, এখানে একই ঘটনা, m2 কেটে যাবে, আর এখানে স্কয়ার করার কারণে থাকবে আমাদের v2f প্লাস v2i প্লাস v2i। আমরা এখান থেকে যদি v2f ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি v1i প্লাস v1f মাইনাস v2i, এটাকে আমরা দিয়েছি 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বরে বসিয়ে দিই। ওয়ান ও ফোর হতে তাহলে আমরা পাচ্ছি m1 v1i প্লাস m2 v2i ইজ ইকুয়াল টু m1 v1f প্লাস m2 v2f এর জায়গায় আমরা লিখব v1i প্লাস v1f মাইনাস v2। আমরা mv1f আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আগে গুণ করে দিই, m1 v1i প্লাস m2 v2i ইজ ইকুয়াল টু v1f প্লাস m2 v1i প্লাস m2 v1f মাইনাস m2 v2i। আমরা আমাদের উদ্দেশ্য v1f বের করে, তাহলে আমরা এগুলোকে যদি একদিকে নিই তাহলে v1f সেখান থেকে আমরা পাচ্ছি m1 প্লাস m2, এখান থেকে m1 v1f m2 v2f, তাই না, m2 v1f এখান থেকে আমরা যদি নিই তাহলে v1f কমন m1 প্লাস m2 পাচ্ছি। আচ্ছা, প্লাস আচ্ছা 1i, আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে m1 v1i সমান সমান আমাদের থাকছে m1 1i প্লাস 2 v2i, এটা চলে আসছে m2 v1i প্লাস m2 v2i, যেটা v1f m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা m1 কমন নিই, সরি একটা m1 v1i আচ্ছা, আমরা যদি v1i কমন নিই এখান থেকে v1i তাহলে আমরা পাচ্ছি m1 মাইনাস m2, আর যদি v2i কমন নিই প্লাস v2i তাহলে আমরা পাচ্ছি m2 v2i। সুতরাং v1f ইজ ইকুয়াল টু, আমরা ওখান থেকে পাচ্ছি 2m2 v2i ডিভাইড বাই m1 প্লাস m2, এবং এখান থেকে পাচ্ছি যে v1i m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2। এই সমীকরণের সাহায্যে আমরা দুটি বস্তু তাদের ভর যদি থাকে এবং তাদের কি
আদি বেগগুলো জানা থাকে m1i এবং v1i এবং v2i যদি জানা থাকে, তাহলে সংঘর্ষের পরে প্রথম বস্তুটির বেগ কত হবে, এটা কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ, সেই সংঘর্ষের পরে প্রথম বস্তুটির বেগ কত হবে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এবার আমরা একই রকম কাজ করব। এবার আমরা v2f, এবার তো v1f বের করলাম, v2f বের করবো। তো আমরা বুঝতেই পারছি যদি আমরা এই যে এই সমীকরণ থেকে v2f এর মানটা বের করে নিই তাহলে কেমন হচ্ছে। অর্থাৎ ওই একই রকম জায়গা থেকে আমরা যদি আবার v2f, তো এবার হচ্ছে আমরা v1f is equal to v2f প্লাস v2i মাইনাস v1i, এই সমীকরণটা বের করে নিলাম। এটাকে আমরা দিলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ। 5 নম্বর এবং এবার 1 এবং 5 হতে, তাহলে 1 ও 5 হতে আমরা এবার আবার লিখতে পারি যে m1 v1i প্লাস m2 v2i, m1 v1f এর জায়গায় লিখবো আমরা v2f প্লাস v2i মাইনাস v1i প্লাস m2 v2f। আমরা এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে v2f বের করে নেওয়া। তাহলে m1 v1i প্লাস m2 v2i, m1 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি m1 v2f প্লাস m1 v2i মাইনাস m1 v1i প্লাস m2 v2f। আমরা যেহেতু v2f বের করবো তাহলে v2f কে একদিকে নিয়ে নিই। তাহলে আমরা v2f কমন নিচ্ছি এখান থেকে, v2f কমন নিলে আমরা পাচ্ছি m1 প্লাস m2। আচ্ছা, আর আমরা যদি v1 কমন নিই তাহলে v1i, v1i যদি কমন নিই তাহলে এটা একদিকে প্লাস হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে কি 2m1 v1i। এবার v2i যদি কমন নিই, v2i তাহলে এখান থেকে যদি আমরা v2 আমরা প্লাস v2i m1 এটি m1 হবে, আমার এই জন্য সমস্যা হচ্ছিল। আচ্ছা, তাহলে এবার থেকে যদি আমরা এখানে আমরা যদি v2i কমন নিই তাহলে আমরা পাচ্ছি কি m2 মাইনাস m1। সুতরাং v2f is equal to 2m1 v1i m1 plus m2 plus v2i m2 minus m1 by m1 plus m2। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে v2f বের করতে পারো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তো যাকে এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আমি প্রতিপাদন করে দেখালাম, কিন্তু এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তো এখন এই দুটি সমীকরণ যেটা আমরা পেলাম, এখানে যদি কিছু শর্ত বসানো হয় তবে সেই শর্ত থেকে আমরা যা পাই, যে শর্তগুলো দেখো, এখন আমি সেই শর্তগুলো এগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমরা সরাসরি শর্তগুলো এখানে বসালেও পাবে কিংবা এগুলো মনে রাখতেও পারো, কিন্তু দুটি সমীকরণ তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো উদ্দীপক তৈরি হবে। কিন্তু উদ্দীপকের প্রশ্ন হতে পারে বা যে কোনো উদ্দীপকের যে কোনো প্রশ্ন, অর্থাৎ কি উচ্চতর দক্ষতা অথবা প্রশ্ন এখান থেকে হতে পারে।
এক নাম্বার কিছু অবস্থার কথা আমি আলোচনা করছি, যেমন হচ্ছে যদি m1 is equal to m2 হলে v1f is equal to v1i এবং v2f is equal to v1i। অর্থাৎ সমান ভরের দুটি বস্তু যদি পরস্পরের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তারা বেগ বিনিময় করে। অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হবে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর বেগের সমান, এবং দ্বিতীয় বস্তুর চূড়ান্ত বেগ হবে সংঘর্ষের পূর্বের প্রথম বস্তুর বেগের সমান। বস্তু দুটি বেগ বিনিময়। আর এক্ষেত্রে যদি একটি স্থির থাকে, যেমন এমন হতে পারে যে m1 is equal to m2, m1 is equal to m2, তাহলে সেক্ষেত্রে এবং v2i is equal to 0 হবে, তাহলে যেটা হবে v1f is equal to 0 এবং v2f is equal to v1i। তোমরা খেয়াল করে দেখো যে ক্যারাম বোর্ডের স্ট্রাইকার না, কিন্তু একটা গুটি দিয়ে আরেকটা স্থির গুটিকে যদি আঘাত করা হয় এক্ষেত্রে প্রায় স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা বলেছি তো একটু হলেও তো ভ্যারি করবে, তাই না? এখানে তো গতিশক্তি সংরক্ষিত থাকে না, গতিশক্তি অন্য কিছু শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তবে তা অনেকটা কিন্তু বোঝা যায়। তাহলে একটা স্ট্রাইকার দিয়ে যদি আরেকটা স্ট্রাইকারকে আঘাত করো, এটি স্থির, সরি, একটি স্ট্রাইকার দিয়ে স্ট্রাইকারকে কিংবা একটা গুটি দিয়ে আরেকটা গুটিকে যদি আঘাত করো তাহলে একটি স্থির আছে, এটি যে আঘাত করার পরে এই দ্বিতীয়টা গতিশীল হয়ে যাবে, কিন্তু প্রথমটা কি স্থির থাকবে, এবং যে দ্বিতীয়টা যে গতিশীল হলো এটি প্রায় প্রথমটার বেগ নিয়ে কিন্তু গতিশীল হবে, এবং দ্বিতীয়টা প্রায় স্থির হয়ে যাবে। এটি কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষে কিছুটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আমরা খেয়াল করি এটা হয়। এবার m1 very very smaller than m2, v1i is equal to 0, কিন্তু v2i আছে, 0 নয়। অর্থাৎ খুব হালকা একটা বস্তুকে যদি ভারী একটি বস্তু এসে আঘাত করে তাহলে কি হবে? থেমে থাকা। তাহলে একটা ভারী বস্তু এসে থেমে থাকা একটা হালকা বস্তুকে যদি আঘাত করে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে যেটা ঘটে v1f is equal to 2v2i এবং v2f is equal to v2i। অর্থাৎ স্থির বস্তুটি যে বস্তু আঘাত করলো তার বেগের দ্বিগুণ বেগ নিয়ে চলে যাবে, আর যে বস্তুটি গতিশীল অবস্থায় এসে আঘাত করলো তার গতির তেমন কোনো পরিবর্তন নেই, সেটি প্রায় আগের মতন গতিতে চলবে। আমি মনে রাখার জন্য এরকম একটা উদাহরণ দিচ্ছি যেটা বাস্তবে মানে হলে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব, যদিও আশা করি আমরা এরকম ঘটনা না ঘটুক। ধরো যে একজন যাত্রীবিহীন একটি রিক্সা দাঁড়িয়ে আছে, পেছন থেকে এসে একটি ভারী মাল বোঝায় ট্রাক আঘাত করলো, কি ঘটনা ঘটবে? রিক্সাটি ট্রাক যে বেগে এসে আঘাত করবে সেই বেগের দ্বিগুণ বেগ নিয়ে ছিটকে সামনের দিকে চলে যাবে, আর ট্রাকটি প্রায় একই বেগ নিয়ে সামনের দিকে চলতে থাকবে। আমি এই উদাহরণটা আমি সেটি এখানে বললাম। এগুলো সবগুলো শর্ত কিন্তু এই দুটি সমীকরণ থেকে পাওয়া যায়। এই শর্তগুলো যদি আমরা সমীকরণগুলো বসাই দিই ওইখান থেকে এটা পাওয়া যায়। তো আমরা এবার তৃতীয় শর্ত যেটা, তাহলে তৃতীয় ক্ষেত্রে আমরা যেটা পেতে পারি যে এবার m1 ভেরি ভেরি গ্রেটার দ্যান m2, এবারও কিন্তু v1i is equal to 0 এবং v2i এর মান আছে। অর্থাৎ উল্টোভাবে চিন্তা করো যে একটি ট্রাক স্থির অবস্থায় আছে আর একটা রিক্সা এসে তাকে পেছন থেকে আঘাত করলো, কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে ট্রাকটির চূড়ান্ত যে বেগ হবে সেটি চেঞ্জ হবে, কিন্তু রিক্সাটি যে বেগে আঘাত করেছে সেই বেগে পিছিয়ে আসবে। তাহলে ট্রাকটি যেহেতু আগে থেকে স্থির ছিল সংঘর্ষের পরে স্থিরই থাকবে, আর রিক্সাটি আঘাত করে v2i বেগে আঘাত করলো, ওই বেগে সে পিছিয়ে আসবে মাইনাস v2i বেগ নিয়ে। মাইনাস মানে এখানে ডিরেকশন, আর v2i মানে কি মান, তাহলে ঠিক থাকবে, কিন্তু সে কি করবে? ঋণাত্মক মান, অর্থাৎ কি একই বেগ নিয়ে পিছিয়ে আসবে।
এই শর্তগুলো আমরা ওখান থেকে পেতে পারি। তো শিক্ষার্থী এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ সিকিউ বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। যদিও সিকিউ কিন্তু এগুলো খুব এখন পর্যন্ত তেমন অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু আমরা মানে যারা শিক্ষকরা প্রশ্ন করি তারা কিন্তু সবসময় নতুন নতুন ক্ষেত্র চাই, যেমন কোনো এক সময় চলে আসবে, এবং এগুলো একটু কম চর্চিত হলো। এগুলো কিন্তু আমার মনে হয় খুব মনোযোগ দেওয়া দরকার, কারণ যারা ভালো করতে চাও তাদের কিন্তু এইসব জায়গাগুলো দখল থাকা দরকার। ঠিক আছে, যে কোনো সময় একটা প্রশ্ন যদি একটু এদিক ওদিক হয়ে যায় এবং একটু জায়গায় থেকে যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে অ্যান্সার যেন করা যায়, তখনই কিন্তু আসলে নির্ধারণ হয়ে যায় যে কারা কতটুকু পড়াশোনা করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পড়বো ঘাত বল। ঘাত বল এক ধরনের বল, যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম, তাকে বলা হয় ঘাত বল। যেমন ক্রিকেট বল, এটা সংঘর্ষ কিংবা যে কোনো বিস্ফোরণের ক্ষেত্রে যে বলটা কাজ করে, এটাকে আমরা ঘাত বল বলি। যেমন একটা ক্রিকেট ব্যাট এবং বলের খুব অল্প সময়ের জন্য মানে সংঘর্ষ ঘটে, তাই না? এই অল্প সময়ের জন্য কি হয়, ব্যাট এবং বলের মধ্যে বল ক্রিয়া করে, এই ফোর্স, তাহলে এই ফোর্সটাকে আমরা কি বলছি, ঘাত বল। ফুটবলকে যখন পা দ্বারা কিক করা হয়, তখন যে খেলোয়াড় এবং ফুটবলের মধ্যে যে খুব অল্প সময় ধরে বল ক্রিয়া করে, এটাকে বলা হয় ঘাত বল। ঘাত বল এক ধরনের বল যার মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম। এবার আমরা পড়বো বলের ঘাত। এটা একটি ভেক্টর রাশি, এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়। বলের ঘাত এর সংজ্ঞা হচ্ছে বল এবং এর ক্রিয়াকাল, তার গুণফলকেই বলের ঘাত বলে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজুকাল টু এম এ, যদি শুধু আমরা মানের কথা বিবেচনা করি, তাহলে আচ্ছা এম এ হালকা মেজাজে আসতে দিচ্ছি। এম ভি মাইনাস ইউ ইন্টু টি ডিভাইড বাই টি, তাই নাকি? বা জে ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা হচ্ছে বলের ঘাত, ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ কি যে এফ, এফটা কি এম ভি মাইনাস এম ইউ বাই টি, তাই না? তাহলে ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে বল, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বল, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে কি বলের ঘাত। তো আমরা এই যে বলের ঘাত পেলাম, বলের ঘাত কাকে বলে? তাহলে সংজ্ঞা হচ্ছে বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আবার এটাও বলা যেতে পারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনই হচ্ছে বস্তুটির বলের ঘাত। আমরা একটু অঙ্ক করি দু একটা। তো সেক্ষেত্রে তোমরা লিখো, আমি বলছি মুখে মুখে তোমরা অঙ্কটা লিখে নাও যে 0.5 কেজি ভরের একটি বস্তু একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে এলো, একই বেগে ফিরে এলো, দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে একই বেগে ফিরে এলো। বেগের মান 5 মিটার পার সেকেন্ড। বল নির্ণয় করো, সরি বলের ঘাত নির্ণয় করো, ঘাত বল নির্ণয় করো।
তো আমরা এখানে কি কি আছে, m ইজ ইকুয়াল টু 0.5 কেজি, ইউ ইজ ইকুয়াল টু ভি, আমি ভি ইউ দ্বারা আদি বেগ শেষ বেগ এইভাবে করছি যেন সুবিধা হয় তোমাদের। আমরা v1i এবং ভি ভিআই ভিএফ দিয়েও প্রকাশ করতে পারতাম, ইনিশিয়াল বেগ এবং ফাইনাল বেগ। তো দেখ ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। তবে এখানে একটা বিষয় আছে, ইউ ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড হলে তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল টু লিখতে হবে -5 মিটার পার সেকেন্ড, কারণ এটা ফিরে আসলো। তাহলে এখন বলের ঘাত জে ইজ ইকুয়াল টু mv মাইনাস mu, আমাদের m এর মান হচ্ছে 0.5, v এর মান হচ্ছে -5, e এর মান হচ্ছে +5, তার মানে এটা 5 হবে। এখানে হচ্ছে কত, মাইনাস মাইনাস -10, তাই নয় কি? তাহলে -10 আর কেজি মিটার পার সেকেন্ড। সুতরাং বলের ঘাতের পরিমাণ কত এখানে, 5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 5 কেজি মিটার পার সেকেন্ড কিন্তু মাইনাস আছে। তো সুতরাং বলের ঘাতের মানটা হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড, কিন্তু এই ডিরেকশন কি, যেহেতু বলের ঘাতে একটা ভেক্টর আসে, সুতরাং এই ডিরেকশন কি, ঋণাত্মক চিহ্ন দ্বারা ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে সেই ডিরেকশনটা কি, আদি বেগের বিপরীত দিকে। অর্থাৎ প্রথম দিকে যে বেগটা ছিল ইউ এর ডিরেকশন যদি ধনাত্মক হয় তাহলে তার বিপরীত দিকে ঋণাত্মক চিহ্নটা সেটি বোঝাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চতুর্থ অধ্যায়ের মোটামুটি সবগুলো বিষয়ই পড়ার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তবে তোমাদের বইয়ে অনুশীলনীতে এবং উদাহরণে আরো বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে বেশ কিছু অঙ্ক আছে একটু ভিন্নতর, মূল বিষয় ঠিক আছে, যেগুলো তোমরা একটু চর্চা করলেই বুঝতে পারবে এবং তোমরা চর্চা করবে। তো উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে ছাত্রছাত্রীদের বেশিরভাগ ক্ষেত্রে যে কথাটি বলে যে স্যার আমরা ক্ষেত্রে উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো, সিকিউর প্রশ্নগুলো, উত্তরগুলো ঠিক মতো দিতে পারি না বা সমস্যা হয়। এর প্রধান কারণ হচ্ছে যে পড়াশোনার ধরন। তোমরা যে যেখানেই পড়ছো, যেভাবেই পড়ছো না কেন, তোমরা যেটি করো সেটি হচ্ছে যে তোমরা তত্ত্বগুলো না বুঝে না পড়ে তোমরা সরাসরি সূত্রগুলো মুখস্থ করে নিচ্ছ এবং সেই সূত্রগুলো করছো কি শুধুমাত্র অঙ্কের উপর অ্যাপ্লাই করতে যাচ্ছে। কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো বা তত্ত্বগুলো কিন্তু তৈরি হওয়ার পিছনে কিছু পরিবেশগত মানে কিছু বিষয় থাকে, মানে আরো অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। এই সবগুলো বিষয় যদি তোমরা না জানো বা না শেখো বা না পড়ো, না বোঝো, তাহলে কিন্তু উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো বা এই যে যেগুলো সিকিউ হয় সেই সিকিউর গল্পটা তোমরা কিন্তু বুঝতে সমর্থ হবে না। সুতরাং এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমরা অবশ্যই বইটাকে খুব ভালো করে পড়বে। অবশ্যই বই ভালো করে পড়বে, তত্ত্বগুলো ভালো করে বুঝবে, প্রতিপাদনগুলো বুঝবে, না আসুক প্রতিপাদন, কিন্তু প্রতিপাদনটা কিভাবে হলো সেটা তোমাকে পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এরপরে ওই সূত্রের সাহায্যে বইয়ের ভেতরে যতগুলো উদাহরণ আছে সেগুলো পড়তে হবে, অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করতে হবে। এবং সেক্ষেত্রে যদি অঙ্কগুলো তোমরা বন্ধুদের সঙ্গে ডিসকাস করো, দেখবো অনেকগুলো অঙ্কই পেরে যাবে। না হলে তখন স্যাররা আছেন, স্যারদের সঙ্গে আলোচনা করবে। আমরা অবশ্যই আমাদের এই যে কমেন্টস, তোমরা যদি কমেন্ট করো অঙ্ক নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে অ্যান্সার করে দিব, ঠিক আছে? তো পড়াশোনা অবশ্যই তোমাকে এভাবে করতে হবে। শুধুমাত্র গাইড বই পড়ে বা কোনো একটা লিখিত কিছু অঙ্ক করে কিন্তু তোমরা সফলতা অর্জন করতে পারবে না। সাময়িক সফলতা হলেও দীর্ঘমেয়াদী কিন্তু এক্ষেত্রে তোমরা ভালো করতে পারবে না। তো যাই হোক, প্যান্ডেমিক সিচুয়েশন আমরা আশা করছি যে অতি শীঘ্রই আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো। গোটা দেশের জনজীবনের সাথে সাথে শিক্ষা জীবনও স্বাভাবিক হয়ে উঠুক, আমরা এই প্রত্যাশাই করছি। আবার আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাস তোমাদের দ্বারা মুখরিত হবে, আমরা এমনটাই প্রত্যাশা করছি।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।